শওকত চেয়ারম্যানের ঠান্ডা মাথায় করা অপমানে মিজান শেখের চোখ লাল হয়ে যায়। রেগে বলে, আজে বাজে কথা বলবেন না। শওকত হাওলাদার মিজান শেখের কথায় পাত্তা না দিয়ে বলেন, বড়লোক ছেলেপেলে দেখলে আজকালকার মা বাবারা এমনই করে, নিজেরাই ছেলে মেয়েকে এক ঘরে দিয়ে রাখে। মিজান শেখ আর সহ্য করতে পারে না, উঠে দাঁড়িয়ে বলে, আমার মেয়ে এত নোংরা না, আপনার মন মানসিকতাই নোংরা। আর আমরা গরিব হতে পারি কিন্তু লোভী না, যে টাকার পিছনে মেয়েকে লাগাতে হবে। শওকত হাওলাদার গা জ্বালানো হাসি দিয়ে বলে, যদি তুমি তোমার মেয়েকে 1 সপ্তাহের মাঝে বিয়ে দিতে পারো তাহলে বুঝবো এইসবে তোমাদের হাত নেই, আর যদি বিয়ে না দাও তাহলে বুঝবো আমার টাকা দেখে মেয়েকে ঝুলাতে চাইছো। শওকত হাওলাদারের কথা শুনে মিজান শেখ প্রচন্ড রেগে যায়। মাথা নেড়ে বলল, আমার মেয়েকে আমি বিয়ে দিব, আপনার ছেলে সামলায় রাখবেন। আর যদি আমার বাড়ির সামনে যায় হাত পা আস্ত থাকবে না। শওকত হাওলাদার বলল, টাকা লাগলে বলবা, কিন্তু আমার ছেলের থেকে দূরে। মিজানের শরীর থরথর করে কাঁপে। আপনি আমাকে টাকার গরম দেখান? তোমার ছেলে নাই, আমার ছেলেকে হাত করে বাকি জীবন সুখে কাটানোর ধান্দা যে করেছো তা তো বুঝি। মিজান শেখ কথা বলার ভাষা হারিয়ে ফেলেন। মেয়ের জন্য এত নোংরা কথা শুনতে হলো? মেয়েকে জন্ম দেওয়া কি তার অপরাধ ছিল? চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলে, আমার মেয়েকে আমি 1 সপ্তাহের মাঝে বিয়ে দিব, আপনার ছেলেকে আটকে রাখবেন। এটা বলে আর দাঁড়ায় না, থুতো পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। চেয়ারম্যানের বিশ্রী কথাগুলো শোনার পর থেকে মাথাটা ঘুরছে, প্রেশার বেড়ে গেছে বোধহয়। মন্টুর সুবাদে গ্রামের অনেকেই শিমুল পুষ্পর ঘটনাটা জানে। মিজান শেখ মোড়ের দোকানের সামনে দিয়ে আসার সময় এক লোককে বলতে শুনল, ওই দেখ, বিয়ার আগেই বিয়ের বাড়িতে আসা যাওয়া মেহনাজ মায়ের দিয়ে একেবারে ছক্কা মারলো। আর একজন বলে, গুরুজনেরা কইছে মাছ ধরলে ধরুক, জাঙ্গল লাগর ধরলে ধরুক, থাইরা মিজানের মাইয়ার কথাটা মান রাখিছে। মিজান শেখের লাল বর্ণ ধারণ করা চোখ দুইয়ে টুপ করে দুফোঁটা অশ্রু পড়ে। লাইটের আলোতে সামনে একটা বাঁশের কঞ্চি দেখতে পায় নিচু হয়ে, সেটা হাতে নিয়ে বাড়িতে ঢোকে। রোকসানা, পুষ্প আর মুন্নি মধ্য রুমে বসে আছে। সবাই টেনশনে অন্যমনস্ক হয়ে বসে আছে। মিজান শেখ কাউকে কিছু না বলে ঘরে ঢুকে পুষ্পর হাত ধরে টেনে পুষ্পর রুমে যায়। কাউকে ঢুকতে না দিয়ে দরজা বন্ধ করে দেয়। রোকসানার হাতের কঞ্চি আর দরজা বন্ধ দেখে পরিস্থিতি কল্পনা করে ডুকরে কেঁদে ওঠে। পুষ্প কিছু বোঝার আগে মিজান শেখ বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করে। 1-2টা আঘাত না, নিজের শরীরে সব শক্তি দিয়ে মারে। কাটা বাঁশের কঞ্চির আঘাতে পুষ্পের নরম শরীরটা কেটে রক্তাক্ত হয়ে যায়। গলা ফাটিয়ে পাগলের মতন তার আম্মাকে ডাকে, আম্মা, আম্মা গো, আম্মা, মরে যাইতেছি আম্মা, আম্মা। পাশের রুম থেকে রোকসানা পাগলের মতন দরজা ধাক্কায় আর বলে, দরজা খুলেন। মিজান মারতে মারতে বলে, এমন মেয়ের দরকার নেই, মইরা যাক, মরলে আফসোস নাই। কুত্তার বাচ্চা, তুই মর, এক্ষুনি মর। পুষ্প ফ্লোরে পড়ে গেছে, ব্যথায় ঠোঁট নীল হয়ে গেছে। এত ব্যথার মাঝেও শিমুলের মুখটা ভেসে উঠেছে। তার শরীর কাঁপছে। কাঁপা কাঁপা হাতে তার আব্বার পা জড়িয়ে ধরে। আব্বা আর মাইরো না, আব্বা, আব্বা আর মাইরো না। শিমুল ছুটতে এসে ঘরে ঢোকে। তিয়াস পিছন পিছন আসে। শিমুল একটু আগে বাড়িতে গিয়ে ফুলির কাছে সব বিস্তারিত শুনে এক মুহূর্ত দেরি করেনি, ছুটতে চলে এসেছে। কি হয় পরিস্থিতি বোঝার জন্য আসলেও বাইরে থেকে পুষ্পর আর্তনাদ শুনতে পেয়ে নিজেকে আর আটকাতে পারেনি, ঘরেই চলে এসেছে। তার হাত কাঁপছে, চোখ নিমেষেই ছলছল হয়ে পানির অস্তিত্ব জানান দিয়ে গেছে। দরজায় হাত রেখে বলল, চাচা, আর মারবেন না চাচা। শিমুলের কণ্ঠ শুনে মিজানের হাত থেমে যায়। গলা উঁচিয়ে বলে, রোকসানা, এই ছেলেকে যেতে বলো, যদি না যায় আমি পুষ্পকে জানে মেরে ফেলবো। পুষ্প শিমুলের গলার স্বর শুনে ফুপিয়ে কাঁদে। শিমুল বলে, আপনি আমাকে মারেন, তাও পুষ্পকে মাইরেন না চাচা। মিজান দরজা খুলে শিমুলের সামনে দাঁড়ায়। শিমুল, তুমি এখন আমার ঘর থেকে বের হয়ে যাবে, তা না হলে আমি পুষ্পকে মেরে পুঁতে ফেলবো। শিমুল মিজান শেখের হাত ধরে। তার বুকটা অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। কাঁপা কাঁপা গলায় বলে, আমার কথা শুনেন। মিজান শেখের ভালো লাগে না। বাবা ডেকে নিয়ে অপমান করবে, আবার ছেলে হাত ধরে অনুরোধ করবে, তামাশা পেয়েছে নাকি? হুঙ্কার দিয়ে বলে, চলে যাও। শিমুল চোখের পানির রেশ সবাই দেখতে পায়। মিজানের হাতটা শক্ত করে ধরে বলল, আমার কথাটা একবার শুনেন। মিজান বলে, 1 সপ্তাহের মাঝে আমি পুষ্পাকে বিয়ে দেব, তুমি বাড়ির আশেপাশে আসবা না, এখন যাও। শিমুল বলে, আপনি বললে আমি পুষ্পকে এখনই বিয়ে করতে চাই। মিজান চোখ বড় করে তাকিয়ে বলল, তোমার কাছে বিয়ে দেওয়ার চেয়ে মেরে ফেলা ভালো।
আমি তো আমার মেয়েকে বিয়ে টাকাওয়ালা ছেলের হাতে করে নিচ্ছি। মেয়েকে দিয়ে তোমাকে হাত করে সারা জীবন সুখে কাটানোর ধান্দা করেছি, কিছু না করেই এত অপবাদ। শিমুল মিজানের দিকে তাকিয়ে বলে। চাচা দয়া করে। মিজান শিমুলের কথা শেষ না হবার আগেই আবার পুষ্পের রুমে ঢুকতে গেলে শিমুল দ্রুত বলে, আমি চলে যাচ্ছি, আর মারবেন না। শিমুল চলে যাচ্ছে শুনে পুষ্প আর্তনাদ করে বলে, শিমুল আমি এখানে থাকবো না, আমাকে তোমার কাছে নিয়ে যাও শিমুল। শিমুল হাত দিয়ে মুখ চেপে রাস্তায় এসে দাঁড়ায়। চোখ দিয়ে পানি পড়ছে, বুকটা এত জ্বলছে। ছেলেদের নাকি কাঁদতে নেই, এই কথা অমান্য করে শিমুল কাঁদছে, হাত দিয়ে মুখ চেপে ধরে কাঁদছে। তখন পুষ্প কাঁদছে আর বলছে, আমাকে নিয়ে যাও শিমুল, শিমুল। শিমুল বাইক রেখেই বাড়ির দিকে ছুটে মনে মনে বলে, চেয়ারম্যান, তুই কি আগুন লাগিয়েছিস, আমি আরো বেশি লাগাবো, তোর কলিজা পুড়িয়ে দেব। শিমুলের মুখের এত লাল বর্ণ ধারণ করেছে, চোখ দেখাচ্ছে ভেজা। ঘরে ঢুকে ড্রয়িং রুমের সামনে রাখা 52 ইঞ্চির টিভি ধরাম করে ফ্লোরে আছাড় দেয়। বিকট শব্দে টিভিটা ভেঙে চুরমার হয়ে যায়। সবাই রাতে খাবার খাচ্ছিল, হঠাৎ শব্দে চমকে তাকায়। মিজান শেখের সাথে হওয়ার ঘটনা সবাই জানে। শওকত হাওলাদার বিচলিত হলেন না, শান্ত চোখে ছেলেকে পরখ করে। শিমুলের রাগ তখন পারদ সীমার বাইরে, যার তাপ সবাই পাচ্ছে। শিমুল ড্রয়িং রুমে যা যা ভাঙার মতন ছিল সব ভেঙে ফেলে। ছোট ছোট কাচের টুকরো ছিটকে হাতে বিঁধে রক্ত আসে শিমুলের, সেদিকে খেয়াল নেই। রাবিয়া ছেলেকে ধরতে আসলে শিমুল ধরতে দেয় না, দ্রুত পায়ে খাবার টেবিলের সামনে দাঁড়ায়। শওকত হাওলাদারকে বলে, আপনাকে আমি সম্মান করে পছন্দের কথা জানিয়েছিলাম, আর আপনি কি করলেন? আমার পছন্দকে অসম্মান করলেন, পুষ্পর আব্বাকে অপমান করলেন। শওকত হাওলাদার নির্বিকার হয়ে খাবার খাচ্ছে, এমন ভাব যেন কিছুই হয়নি। শিমুল আবার বলে, আপনি মিজান চাচাকে অপমান করলেন কেন? শওকত হাওলাদার শিমুলের দিকে তাকায়। লোভী লোকেদের অপমান করাই মানায়। শিমুল চেঁচিয়ে বলে, আপনি লোভী। শওকত হাওলাদার শাসিয়ে বলে, শিমুল কি বলো, মাথা ঠিক আছে? মিজান এটা যোগ্য, আর মেয়েকে তোমার পিছনে লেলিয়ে দিয়েছে, বলো দেয়নি? না, দেয়নি, বরং আমি নিজেই পুষ্পকে চাই, আর আমি চাই বলেই পুষ্পকে বিয়ে করব, খুব শীঘ্রই। সেটা কখনো সম্ভব না। সম্ভব না হলে কিভাবে সম্ভব করতে হয় জানা আছে। শওকত হাওলাদার বলল, আচ্ছা, দেখা যাক। শিমুল রাগে খালি চেয়ারে লাথি দিয়ে চেয়ার উল্টিয়ে ছিটকে পড়ে, তারপর আবার হনহন করে বেরিয়ে যায়। শিমুল সেদিন রাতেই তিয়াসকে সাথে নিয়ে ইউসুফ আবদুল্লাহ সাহেবের বাড়িতে যায়। এত রাতে শিমুলকে দেখে তিনি অবাক হলেও তার মুখে প্রকাশ করে না, হাসি মুখে বলে, কি ব্যাপার শিমুল? তার আব্বার উদ্দেশ্য তার অজানা নয়। ওনার সাথে চলতে চলতে গুটি নড়চড় বুঝে ফেলেছেন। এমপি সাহেবের সাথে সম্পর্ক করে যে নিজের ক্ষমতা বাড়াতে চাইছেন এটা স্পষ্ট। শিমুল আলতো করে হাসে, চেহারায় টেনশন লুকিয়ে বলে, আঙ্কেল, একটা রিকোয়েস্ট ছিল। শিমুলের কাছে ভাগ্নিকে বিয়ে দেবেন বলে ঠিক করেছেন, আর এর আগে শিমুলের কি রিকোয়েস্ট থাকতে পারে তিনি বুঝতে পারে না। বলো। শিমুল বলল, আসলে আঙ্কেল, আমার একটা মেয়ের সাথে রিলেশন আছে। আপনি বিয়ের প্রস্তাব দেওয়াতে আব্বা রাজি হয়ে গেছে। আমার মতামতের কোনো প্রয়োজন মনে করিনি। আসলে আপনার সাথে সম্পর্ক ভালো থাকলে ওনার ক্ষমতা বাড়বে এই আশা করছেন। ইউসুফ সাহেব শিমুলের দিকে তাকিয়ে থাকে। শওকত সাহেবকে তিনি এমন ভাবে আশা করেনি। ক্ষমতার লোভ সবার থাকে, তাই বলে ছেলের ইচ্ছা পছন্দকে গুরুত্ব না দিয়ে ক্ষমতার লোভে বিয়ে ঠিক করে দেবেন? ভাগ্যিস শিমুল বলেছে, তা না হলে আজকালকার ছেলে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিলে পরবর্তীতে সেটা বিচ্ছেদ পর্যন্ত গড়াতে দেরি হয় না। ইউসুফ সাহেব শিক্ষিত মানুষ, শিমুলকে পছন্দ হয়েছে বিধায় বিয়ের আলাপ করেছিল। এখন যেহেতু শিমুল নিজেই বলেছে তার পছন্দের মানুষ আছে, তাহলে প্রশ্নই ওঠে না বিয়ের কথা এগোনোর। উনি মুচকি হেসে বলল, তুমি কি এই জন্যই এসেছো শিমুল? শিমুল ওনার মুচকি হাসি দেখে বিব্রত হয়, কিন্তু মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আজকালকার জেনারেশনে ছেলে মেয়ের ইচ্ছার প্রাধান্য দেওয়া জরুরি, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। শিমুল ওনার দিকে কৃতজ্ঞতার চোখে তাকায়, তারপর বলে, আঙ্কেল, আর একটা কথা। বলো। আপনি একটু কষ্ট করে আব্বাকে ফোন দিয়ে এটা বলবেন যে আপনার মতো লোভী মানুষ আমি আগে কখনো দেখিনি। যেই আশায় বিয়ে দিতে চাইছিলেন তা পূরণ হবে না, আর আপনার মতো ছোট লোকের সাথে সম্পর্ক করতে পারবো না। ছেলের ইচ্ছার প্রাধান্য দিন। শিমুলের কথা শুনে ইউসুফ সাহেব হাসে। এভাবে বললে তোমার বাবা কষ্ট পাবে না?
পাওয়া দরকার। উনি মানুষকে দাম দিতে জানে না। শিমুল রাত 2টার দিকে বাড়িতে যায়। সবাই ঘুমিয়ে গেছে। শিমুলের বুকটা চিনচিন করে ব্যথা করে। বারবার পুষ্পর কান্নারত গলায় তাকে ডাকগুলো, হাহাকারগুলো মনে পড়ছে। তার জন্য কত কষ্ট পাচ্ছে মেয়েটা। শিমুল বিছানায় শুয়ে চোখ বন্ধ করে। খুব অশান্তি লাগছে। অজানা জ্বলনে সারা শরীর জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। শিমুলের মনে হলো পুষ্পর কাছে গেলে শান্তি লাগতো, কিন্তু আজকে এত কিছুর পর আর যাওয়ার সাহস হয় না। যদি আবারও মারে। শিমুল চলে যাওয়ার পরে মিজান শেখ চেয়ারম্যানের বলা সবগুলো কথা রোকসানা আর মুন্নির কাছে বলে। বলতে বলতে এক পর্যায়ে কেঁদে দেয়। এই জন্য মেয়ে জন্ম দিয়েছিলাম, বাবা হয়ে এত নোংরা কথা শোনার ছিল আমার। পুষ্প সব শুনে কিন্তু নির্বিকার হয়ে শুয়ে থাকে। ইতিমধ্যে সারা শরীর ফুলে উঠেছে। রাতে মনি আসে পুষ্পর সাথে ঘুমাতে। পুষ্প চুপচাপ শুয়ে থাকে। তার ঘুম আসে না। শরীরে ব্যথা, মনের ব্যথা সব মিলিয়ে নিঝুম রাতের নিস্তব্ধতা হুহু করে কেঁদে দেয়। প্রেমে এত যন্ত্রণা কেন? আর এত যন্ত্রণা হওয়ার থাকলে বিধাতার প্রেম কেন সৃষ্টি করেছেন? কিছুক্ষণ পরে পুষ্পর গা কাঁপিয়ে জ্বর আসে। মুন্নি গাঢ় নিঃশ্বাসের শব্দ শুনে বুঝতে পারে তার বোন ঘুমিয়ে গেছে। এত মায়ের পরেও পুষ্প উঠে বসে। খুবই আস্তে ধীরে বিছানা থেকে নামে। মুন্নির বালিশের কাছে থেকে মোবাইলটা তুলে নেয়। রাতে আপাকে একবার লক খুলতে দেখেছিল। পুষ্প চেষ্টা করে দেখে খুলেছে। তারপর তার আপার দিকে তাকিয়ে অনেক কষ্টে শরীর নাড়িয়ে বাথরুমে ঢুকে যায়। তার মনে হচ্ছে শিমুলের সাথে কথা না বলে সে মরেই যাবে। প্রেমের একই নেশা, এত মার খাওয়ার পরেও ছাড়ে না। যেন আরও চেপে ধরে নিউরনে ছড়িয়ে দেয় যন্ত্রণাদায়ক বিষ। পুষ্প শিমুলের নাম্বার টাইপ করে ডায়াল করে। শিমুল তখন পুষ্পর ছবিগুলো দেখছিল। এত রাতে অচেনা নাম্বার দেখে ভ্রু কুঁচকে রিসিভ করে। গম্ভীর গলায় বলে, হ্যালো। শিমুল গলার স্বর শুনে পুষ্প ঠোঁট উল্টে কেঁদে দেয়। শিমুলের কান্নার শব্দ শুনেই বুঝতে পারে এটা তার প্রাণ পাখিটা। জান। বাথরুমে আস্তে কথা বললেও বেশি শব্দ হয়, তাই পুষ্প ফিসফিস করে বলল, আমাকে তোমার কাছে নিয়ে যাও না, আমি আর এখানে থাকবো না। পুষ্পর কান্না শুনে শিমুলের শরীরটা কেঁপে ওঠে। গভীর চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ে পানি। গলাটা জড়িয়ে আসে। তোমার কি খুব কষ্ট হচ্ছে পুষ্প? পুষ্প শিমুলের কথা শুনে বলে, খুব কষ্ট হচ্ছে, আমি তোমার কাছে যাব, আমার এখানে শান্তি লাগে না। শিমুল বলল, নিয়ে আসবো আমার কাছে, আর একটু যান। তারপর থেমে বলল, এটা কার মোবাইল? আপুর। আবার যদি দেখে তাহলে মারবে। যাও, মোবাইল রেখে দাও। পুষ্প অভিমান করে বলল, দেখুক, দেখে মেরে ফেলুক, তাতে তোমার কি? তুমি তো আমাকে তোমার কাছে নিয়ে যাবে না। শিমুল পুষ্পর অভিমান বুঝতে পারে। তারও মনে হচ্ছে এইভাবে কিচ্ছু হবে না। দুই পরিবারের মানুষই খ্যাপা, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুজন দুজনকে হারালে সারা জীবন কেঁদেও লাভ হবে না। জোরে শ্বাস ফেলে বলল, পালিয়ে যাই, চলো, আসতে পারবা? পুষ্প থেমে যায়। পালিয়ে যাবে সবাইকে ছেড়ে? শিমুলের কাছে যদি পালিয়ে গেলে শিমুলকে আপন করে সারা জীবনের জন্য পাওয়া যায়, তাহলে পালিয়েই যাবে। পারবো। শিমুল বলল, কালকে রাতে আমি আসবো, তুমি শুধু বের হয়ে আসার ব্যবস্থা করবা। আচ্ছা। ভালোবাসি আমার ফুলটাকে। পুষ্প বলে, আমিও। পুষ্প ফোন রেখে রুমে যায়। আগের জায়গায় মোবাইল রেখে চুপচাপ শুয়ে পড়ে। মুন্নি চোখ খুলে তাকায়। মোবাইল নেওয়ার সময় মুন্নি টের পেয়েছে তার কিছু বলতে ইচ্ছা করেনি। এত মার খাওয়ার পরেও কথা বলতে মোবাইল চুরি করে নিচ্ছে। মুন্নির ইচ্ছা করে না আর কথা বাড়াতে। একটু কথাই তো বলেছে, থাক বলুক। আর তো বলতে পারবে না। পুষ্পর জন্য সামনে কি অপেক্ষা করছে এটা পুষ্প জানেই না। আর মুন্নিও জানলো না পুষ্প আর শিমুল কি পরিকল্পনা করেছে। জানলে হয়তো মোবাইলটার কথার সুযোগ দিত না, কখনোই না। সকালে এমপির ফোন পেয়ে শওকত হাওলাদারের মুখে হাসি ফুটে ওঠে। ওনার বাড়িতে যাওয়ার কথা ছিল, ভাবে হয়তো দাওয়াত দিবে, কিন্তু ফোন রিসিভ করে কিছুক্ষণ পরেই ওনার মুখ পাথরের মতন শক্ত হয়ে যায়। ফোন রেখে হুঙ্কার দিয়ে ডাকে, শিমুল। শওকত হাওলাদার চিৎকারে সারা বাড়ির মানুষ একসাথে এসে জড়ো হয়। শুধু আসে না শিমুল। তিনি আবার ডাকে। শিমুল রুমে বসে আছে। তার আব্বার জ্বালাময়ী চিৎকার তার খুবই ভালো লাগছে। ওনার স্বাদের সামনে পানি ঢেলে শিমুলের খুবই শান্তি লাগছে। ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যায়। শিমুলকে দেখে শওকত হাওলাদার এগিয়ে আসে। কোনো কথা না বলে শিমুলের উজ্জ্বল গালে পরপর 3টা থাপ্পড় মারে। শিমুল থাপ্পড় খেয়েও হাসে। ফর্সা গালে বলিষ্ঠ হাতের ছাপ পড়ে গেছে। রাবিয়া টুকরে কেঁদে দেয়। শওকত হাওলাদার শিমুলের দিকে তাকিয়ে রাগী গলায় বলে, এমপি সাহেবের কাছে গিয়ে এসব না বললে হতো না, বেয়াদব? শিমুলের মুখে তখনও হাসি। মিজান চাচাকে আপনি এসব না বললেও পারতেন। শিমুলের হাসি মুখে মিজানের নাম শুনে শওকত হাওলাদারের রাগ যেন পাল্লা দিয়ে বাড়ে। কিসের সাথে কিসের তুলনা? এমপি হাতে থাকলে
আমাদের কত সুবিধা হতো জানিস? সুবিধা খুঁজে আমার তো লাভ নেই, আপনি তো আমার পছন্দ খুঁজেননি। এটা কোনো পছন্দ না। ওই মিজান আর কই আমরা, লোকে কি বলবে ভেবে দেখেছিস? লোকের কথা শোনার দরকার কি? জীবন কাটাবো আমি, আমার ভালোটা আমি বুঝে নেব। নিজের পায়ে নিজেই কুড়াল মারলি, কত সুবিধা পেতাম আমি। আপনি খুব স্বার্থপর। শওকত হাওলাদার ঝাঁপিয়ে পড়ে শিমুলের উপর। ওনার শরীরে রাগের জ্বলে যাচ্ছে। কত স্বপ্ন দেখা শেষ, আর এই ছেলে ওই ফকিন্নি বাচ্চার জন্য সব বরবাদ করে দিল। শিমুলের গলা চেপে ধরে শিমুল। পাল্টা আক্রমণ করতে পারছে না বিধায় উনি জোরে চেপে ধরে। শিমুল বড় ভাই পলাশ কলেজের থেকে ঢাকা ট্রেনিংয়ে গিয়েছিল, সেখান থেকে কাল রাতেই এসেছে। এসেই তার আম্মার কাছে সব শুনেছে। গভীর রাতে এসেছে বিধায় সে ঘুমিয়েছিল। শোরগোল শুনে পলাশ বেরিয়ে আসে। ছোট ভাই আর তার আব্বার অবস্থা দেখে ছুটে এসে শওকত হাওলাদারকে টেনে ধরে। আব্বা পাগল হয়ে গেছে নাকি? এত বড় ছেলেকে কেউ মারে? শওকত হাওলাদার শিমুলের দিকে তাকিয়ে রাগে রাবিয়াকে থাপ্পড় মারে। তুই তোর ছেলেকে এমন বানাইছিস। মায়ের গায়ে হাত তুলতে শিমুল খেপে যায়, ফুঁসে উঠে বলল, আবার মাকে মারেন কোন সাহসে? ছোট লোকের বাচ্চা, ছোট লোক। শিমুলের লাগাম ছাড়ার কথায় সবাই অবাক। পলাশ কিছু বলার আগেই শওকত হাওলাদার আবার শিমুলকে মারতে চায়। পলাশ তার আব্বাকে চাপটে ধরে, কিন্তু শওকত হাওলাদার যেন না মেরে শান্তি পাচ্ছে না। হাত বাড়িয়ে শিমুলকে মারতে গেলে মারতে পারে না, কিন্তু ওনার নখ লেগে শিমুলের গলা ছিলে যায়। শিমুল গলায় হাত দিয়ে বলে, পুষ্পকেই বিয়ে করব, দেখি কি করেন। দেখবো কিভাবে বিয়ে করিস। শিমুল তার রুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। শওকত হাওলাদার কতক্ষণ রাগে গজগজ করতে করতে চলে যায়। পলাশ চুপচাপ দাঁড়িয়ে থাকে, মনে মনে ভাবে এমন প্রতিবাদ করতে পারলে তার নিধি তার পাশেই থাকতো। এক বুক হাহাকার নিয়ে দীর্ঘশ্বাস ফেলতে হতো না। সে গোপনে দীর্ঘশ্বাস ফেলে তার আম্মার দিকে তাকায়। রাবিয়া নিঃশব্দে কাঁদছে। পলাশের তাকানো দেখে নত মস্তিষ্কে জায়গা থেকে সরে দাঁড়ায়। রাবিয়ার খুব খারাপ লাগছে। আগে কথায় কথায় চত্থাপ্পড় দিত, তখন না হয় ছেলেরা বুঝতো না, ছোট ছিল। এখন তো ছেলেরা বড় হয়েছে, এত বড় ছেলেদের সামনে তাকে মারতে খুব লজ্জা লাগছে। চুপচাপ চোখের পানি ফেলে। সারা জীবন শওকত হাওলাদের রাগের তুপেই জীবন কাটালো। বিয়ের পরে তার আম্মাকে শওকত হাওলাদের এমন ব্যবহারের কথা বলেছিল। ওনার মা বলেছিলেন, পুরুষেরা একটু এমন হয়, বাচ্চা হয়ে গেছে মানিয়ে নে, সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখবি জীবন কেটে গেছে। এই মানিয়ে নিতে নিতে রাবিয়া ক্লান্ত। স্বামী হিসেবে শওকত কখনো রাবিয়ার ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দেয়নি, শুধুমাত্র একটা কথাই রেখেছেন। তখন রাবিয়া প্রথম মা হয়েছে। ছোট্ট হাত পায়ের সুন্দর বাচ্চাটাকে কোলে নিয়ে কেঁদে দেয়। স্বামীর কাছে আর্জি জানাই বাচ্চাটার নাম সে রাখবে। শওকত তখন সম্মতি দিলে রাবিয়া খুশি হয়। কোমল মনের অধিকারী রাবিয়া ফুল ভীষণ পছন্দ। ছোট্ট উজ্জ্বল ছেলেটার নাম রেখে দিলেন পলাশ। তার 4 বছর পরে আবার ছেলে হলে নাম রাখে শিমুল। এই দুটো দিকে তাকিয়ে রাবিয়া সারা জীবন কাটিয়ে ফেলেছে। পুষ্পের জ্বরের কথা সকালেই সবাই জানতে পারে। রোকসানা ছুটে আসে। মেয়ের অবস্থা থেকে টিউবওয়েলের থেকে মাথায় দেওয়ার জন্য বালতি ভরা ঠান্ডা পানি আনে। মিজান শেখ চুপচাপ বিছানায় বসে আছে। ওনার বুকটা ফেটে যাচ্ছে। মেয়েদের উপর হাত তোলার অভ্যাস তার কোনো কালেই ছিল না। 2 মেয়ে তার খুবই আদরের, আর সেই আদরের পুষ্পকেই কিনা নিজে হাতে এত মারল। শওকত চেয়ারম্যানের কথাগুলো শুনে নিজেকে ঠিক রাখতে পারেনি, কিন্তু এখন মেয়ের এই অবস্থা দেখে বুকটা ফেটে যাচ্ছে। তিনি তো তার মেয়ের ভালোই চায়। মেয়ে যে চেয়ারম্যান বাড়িতে ভালো থাকবে না এটা জানা কথা। বিকেলের দিকে পুষ্পের জ্বর কমে। বিছানার বালিশে হেলান দিয়ে বসে। রোকসানা ভর্তা দিয়ে ভাত মাখিয়ে আনে। পুষ্প ভর্তা পছন্দ। জ্বরের মুখে ঝালঝাল খেলে ভালো লাগবে। পুষ্পকে খাওয়াতে খাওয়াতে রোকসানা ভাবে পুষ্পকে মেরে ধরে এই রাস্তা থেকে সরানো যাবে না, উল্টো বিপরীত হবে। লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। রোকসানা পুষ্পকে বলে, নিজের ভালোটা কেন বুঝিস না পুষ্প? পুষ্প মায়ের দিকে তাকায়। রোকসানা আবার বলে, মানলাম শিমুল তোকে ভালোবাসে, কিন্তু ওই বাড়ির কেউ তোকে চায় না। শিমুলের সাথে সংসার করলেও সারাদিন ঘরে থাকতে হবে। সারাদিন ঘরে শান্তি না পেলে যে কেমন লাগে সেটা তুই ধারণাও করতে পারবি না। তখন শিমুলের ভালোবাসাও ভালো লাগবে না। পুষ্প বলল, ঘরের মানুষ ভালো হতে হবে না, শিমুল ভালো হলেই হবে। রোকসানা মেয়ের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা শিমুল ছাড়া আর কিছুই বোঝার চেষ্টা করছে না। মা বাবার কষ্টে পুষ্পর চোখ পড়ছে না। তারপরেও বললেন, অন্য জায়গায় বিয়ে দিলে এর থেকে সুখে থাকবি। আমার কথা শোন। কিভাবে জানো অন্য জায়গায় সুখী থাকবো? এমনও তো হতে পারে অন্য জায়গায় বিয়ে দিলে অশান্তিতে থাকতে পারি, অশান্তির জ্বালায় মরে যেতে পারি। তুই এমন ছিলি না পুষ্প। কি মেয়ে কি হয়ে গেল?
রোকসানা গুনগুনিয়ে কাঁদে। মায়ের কান্না পুষ্পর ভালো লাগে না। সে মাকে দেখে। আজকে চলে গেলে আবার কবে দেখা হয় কে জানে। আজকে চলে যাবে ভেবে পুষ্পর চোখ ভরে পানি আসে। শিমুল রাত 11টায় বাইক নিয়ে ইজল গাছের নিচে দাঁড়িয়ে আছে। পুষ্প বের হতে পারলো কিনা সেই টেনশনে স্থির হয়ে থাকতে পারে না। এই দ্বারাই এই বসে তার সব পরিকল্পনা করা হয়ে গেছে। এখন সোজা ঢাকা যাবে, ওখানে গিয়ে বিয়ে করে ভার্সিটির বন্ধু ফাইমের বাসায় গিয়ে একদিন থেকে বাসা খুঁজে নেবে। তারপর তার চড়ুইকে নিয়ে থাকবে। সারাক্ষণ পুষ্প তার সাথে থাকবে। কোনো ভয় দ্বিধা ছাড়াই পুষ্পকে ভালোবাসতে পারবে। সারা জীবনের জন্য পুষ্প তার হয়ে যাবে। এটা ভেবেই শিমুলের খুশিতে শরীরের শিরশির করে উঠেছে। কিন্তু পুষ্প যে আসছে না, বের হতে পারেনি। 12টার দিকে পুষ্প বিছানা থেকে উঠে বসে। আজকে তার এত ঘুম পাচ্ছে কেন? ঘুমের ট্যাবলেট খেলে যেমন ঘুম পায়, তার এমন লাগছে ইচ্ছা করছে বিছানায় শুয়ে যেতে, কিন্তু শোয়া যাবে না। পুষ্প আস্তে করে উঠে বসে। মুন্নি আছে বিধায় হয়তো দরজায় তালা দেয়নি। গায়ে ওড়না দিয়ে কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপরে বেরিয়ে যায় নতুন জীবনের উদ্দেশ্যে। হিজল গাছের নিচে গিয়ে শিমুলকে পায়। দুজনকে দেখে আলতো হাসে। শিমুল এগিয়ে এসে বুকে জড়িয়ে নেয়। পুষ্প 2 হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে। শিমুল পুষ্পর কপালে চুমু খেয়ে বলে, সব ঠিকঠাক? তুমি ঠিক আছো? পুষ্প চোখ বেয়ে পানি পড়ে, সাথে মাথা নাড়ে। শিমুল পুষ্প 2 গালে হাত রেখে বলল, আর কাঁদতে হবে না জান, আমরা অনেক দূরে চলে যাব। কষ্ট আমাদের ছুঁয়ে দিতেও পারবে না, তুমি দেখো। পুষ্প মাথা নাড়ে। তার কেন জানি কষ্ট হচ্ছে। শিমুল পুষ্পর হাত ধরে বলল, চলো তাহলে। পুষ্প শিমুলের সাথে হাঁটে। পুষ্পর চোখে তার আব্বা আম্মার কান্না ভেজা মুখটা স্পষ্ট ভেসে ওঠে। সে 2 কদম গিয়ে থেমে যায়। শিমুল তাকিয়ে বলে, কি হলো, হাঁটতে কষ্ট হয়? পুষ্প বাঁ হাত দিয়ে চোখ মুছে বলল, আমরা কি ঠিক করছি? শিমুল পুষ্পর দিকে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় আমরা ভুল করছি? পুষ্প ফুপিয়ে বলে, আব্বা আমার জন্য মন পোড়াচ্ছে, কালকে জানতে পারলে খুব কষ্ট পাবে। শিমুল পুষ্পর চোখে চোখ রেখে বলল, ওনারা তো কেউ আমাদের বুঝলো না। পুষ্প কিছু বলল না। এক হাতে শিমুলের টি শার্ট খামচে ধরে আছে। শিমুল পুষ্পর মনের অবস্থা বুঝতে পারে। শিমুল যত সহজে চলে এসেছে, পুষ্প পারছে না। শিমুল বলল, কি করবে তাহলে? আমি বুঝতে পারছি না। কেউ তো রাজি না। পালিয়ে না গেলে তোমাকে আপন করে নিব কি করে জাহান? পুষ্প পালিয়ে গেলে তার আব্বা আম্মা খুব কষ্ট পাবে। তার আব্বার হাই প্রেশার, বেশি টেনশনে যদি স্ট্রোক করে ফেলে, আব্বার কিছু হয়ে গেলে পুষ্প নিজেকে ক্ষমা করতে পারবে না। তার মনে হয় তার আব্বা আম্মাকে আরেকবার বোঝালে যদি রাজি হয়। শিমুলের দিকে তাকিয়ে বলল, আব্বা আম্মাকে আরেকবার বুঝাই। শিমুল কিছু বলল না। শিমুল চুপ করে আছে দেখে পুষ্প বলল, চুপ করে আছো কেন? আব্বা আম্মাকে আরেকবার বুঝাই, আমার মনে হয় ওনারা বুঝবে। পুষ্প বলল, ওনাদের কষ্ট দিয়ে আমরা কি সুখী হব? আব্বা আম্মার বদদুয়া লাগবে না? শিমুল পুষ্পর দিকে তাকিয়ে থাকে। আচ্ছা। পুষ্প শিমুলকে আবার জড়িয়ে ধরে। কথা দিচ্ছি আব্বা আমাকে মানিয়েই তোমার হব। শিমুল বলল, তাহলে আর দেরি করো না, বাড়ি যাও। পুষ্প আস্তে ধীরে ফিরে যাওয়ার জন্য পা বাড়ায়। যেতে যেতে পুষ্প বারবার ফিরে ফিরে তাকাচ্ছে। পুষ্প যাওয়ার পথে তাকিয়ে শিমুলের বুকটা জ্বলে ওঠে। তার মনে হচ্ছে পুষ্প চলে গেলেই চিরতরে হারিয়ে ফেলবে, আর পাওয়া হবে না, দেখা হবে না। পুষ্পর ফিরে তাকানোর মায়ের দৃষ্টি দেখে মনে হচ্ছে এই মায়াবী চোখ আর কখনো দেখা হবে না, মায়ায় পড়া হবে না। শিমুল গভীর চোখ থেকে টুপটাপ পানি গড়িয়ে পড়ে। অসহ্য জ্বলন পোড়ানো দেহ কেঁপে ওঠে। ছুটে গিয়ে পুষ্পকে পিছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ বলিষ্ঠ দেহের আলতো ধাক্কাতে পুষ্প সামনে থেকে হেলে পড়ে। পরক্ষণে শিমুল হাত দিয়ে আঁকড়ে ধরে। শিমুল এই প্রথম পুষ্পর সামনে ফুপিয়ে কেঁদে দেয়। পিছন থেকে কাঁধে গাল রেখে বলে, আমার খুব ভয় হচ্ছে জান, মনে হচ্ছে তোকে হারিয়ে ফেলবো। পুষ্পর মনটা কেঁপে ওঠে। সবাইকে মানিয়ে তো সে শিমুলকে চায়, কিন্তু শিমুলের এমন চোখের পানি ঝরিয়ে না। শিমুল আবারও বলে, তোকে ছাড়া আমি মরে যাব, এক মুহূর্ত বাঁচতে পারবো না। পুষ্প শিমুলের দিকে ফেরে। শিমুল জড়িয়ে নেয় বুকে, শক্ত করে ধরে রাখে, যেন এটাই শেষ কাছে আসা। শিমুল পাগলের মতন কাঁদছে। শিমুলের এমন কান্না দেখে পুষ্পও কেঁদে দেয়। আমি বাড়ি যাব না, তোমার সাথে চলো। যাব। শিমুল কথা বলে না। পুষ্প শিমুলের প্রশস্ত বুকে নাক খসে, মাথাটা উপরে তোলে, শিমুলের থুতনিতে চুমু খায়। শিমুল তাকালে বলে, চলো। পুষ্প যে সিদ্ধান্ত নিয়েছে শিমুল সেটাই রাখবে।
পুষ্প চাই বাবা মাকে মানিয়ে তার হতে, কাউকে কষ্ট না দিয়ে কবুল করতে। এখন শিমুলের জন্যই আবার সিদ্ধান্ত বদলে নিচ্ছে। শিমুল চাইলেও পুষ্পকে নিয়ে যেতে পারে, কিন্তু এতে করে সারা জীবন পুষ্পর মনে হবে আর একবার বোঝালে বাবা মা বুঝতো। তাই শিমুল পুষ্পকে বোঝানোর সময় দিবে। মাথা নেড়ে বলল, বেশি খারাপ লাগছে তাই জড়িয়ে ধরেছি, তুমি যাও। পুষ্প মাথা নেড়ে না বলে। যাওয়ার পথে শিমুলকে টানতে টানতে বলে, চলো পালাই। না, আব্বা আমাকে আরেকবার বুঝাও, যাও। পুষ্প শিমুলের কাতর মুখের দিকে তাকিয়ে থাকে, চোখে এখনো পানির আনাগোনা। পুষ্প শিমুলের কাছে এগিয়ে আসে, গভীর গলায় বলল, পুষ্প বেঁচে থাকতে তোমার, আর যদি অন্য কারোর হতে হয় তাহলে পুষ্প বাঁচবে না, স্বইচ্ছায় মরে যাবে। শিমুল পুষ্পর মুখের দিকে তাকিয়ে থাকে, কোমরে হাত রেখে টেনে বুকে মিশিয়ে নেয়। কপালে চুমু খেয়ে পুষ্পর কোমল ঠোঁটের ভাঁজে মিশিয়ে দেয় নিজেকে। শিমুলের ভয় হচ্ছে, চুম্বনরত অবস্থায় চোখ বেয়ে পানি পড়ে। তা বুঝতে পেরে পুষ্প শিমুলকে নিজের থেকে আরো টেনে নেয়। শিমুল পুষ্পর গালে গাল ঘষে বলল, আমি তোকে খুব ভালোবাসি। আমিও। পুষ্প গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগিয়ে যায়। শিমুল সেদিকে তাকিয়ে থাকে, তার বুকটা এত পুড়ছে কেন? আবার দেখবে তো তার জান পাখিকে। সকালে পুষ্পর ঘুম ভাঙে অনেক মানুষের কথাবার্তায়। পুষ্প চোখ খুলে দেয়ালে ঘড়িতে দেখে 10টা বাজে। চমকে উঠে বসে, এত বেলা করে ঘুমানোর মানে কি? সে তো এত বেলা অবধি ঘুমায় না। গায়ে ওড়না জড়িয়ে বের হয়, মায়ের রুমে গিয়ে শোনে তার আম্মা মুন্নিকে বলছে, তুই কয়টা ঘুমের ওষুধ খাইয়েছিস, এখনো ওঠে না কেন? মুন্নি বলল, একটাই তো দিয়েছি। পুষ্প দুনিয়া ঘুরে ওঠে। ঘুমের ওষুধ কেন খাওয়াবে? তার জন্য কি রাতে এত ঘুম পাচ্ছিল? পাশের রুমে অচেনা মানুষের কথা শুনে পুষ্প সেদিকে পা বাড়ায়। সেখানে দেখে শাফিন পাঞ্জাবি পরে বসে আছে, সাথে তার বাবা মা সহ আরো 10-12 জন মানুষ। পুষ্প মুহূর্তেই বুঝে নেয় আজকে কি হতে যাচ্ছে। কোন দিকে না তাকিয়ে তার রুমের দিকে দৌড় দেয়। রোকসানার মুন্নি দেখে ফেলে, পিছু পিছু ছুটে। পুষ্পের সারা শরীর কাঁপছে। পিছনের দরজা দিয়ে বের হতে নিলে রোকসানার মুন্নি টেনে রুমে নিয়ে যায়। পুষ্প জোরে জোরে বলে, তোরা বেঈমান, তোরা খারাপ, আমাকে বাঁচতে দিলি না। শিমুল, আমি ভুল করেছি। শিমুল। রোকসানা মুখ চেপে ধরে বলল, যদি একটু সাউন্ড হয় আর শাফিনরা শুনতে পায় তাহলে তোর আব্বা আর আমি বিষ খেয়ে মরে যাব। পুষ্পর মুখে রোকসানা হাত চেপে ধরে রাখে। পুষ্পর বোবা কান্নার চোখ ফেটে পানি পড়ে। আহা, কি ভুল করলো। শিমুল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়। রাতে ঘুমাতে দেরি করেছিল বিধায় আজকে বেশি ঘুমিয়েছে। দরজা খুলতে গিয়েও দরজা খোলা যাচ্ছে না, বাহির থেকে লক করা। শিমুল কয়েকবার ডাকে, কেউ সাড়া দেয় না। অথচ শিমুল স্পষ্ট শুনতে পাচ্ছে কাছেই কেউ দাঁড়িয়ে কথা বলছে। হঠাৎ করে বুদ্ধিমান শিমুল বুঝে যায় তাকে আটকে রাখা হয়েছে। কয়েকবার তার মাকে ডাকে, ফুলিকে ডাকে, কেউ সাড়া দেয় না। শিমুলের গলা শুকিয়ে যায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। অনুমান করা ভয়ে বুকটা কাঁপছে। মা মা করে আরো কয়েকবার ডাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। শিমুল দরজায় জোরে আঘাত করে, সেখানেই দাঁড়িয়ে কেঁদে দেয়। শিমুল দরজায় থাপ্পড় দিতে দিতে ডাকে, সে সাড়া দেয় না। তখনই মোবাইলের রিংটোন বেজে ওঠে। ইচ্ছে না থাকা সত্ত্বেও তিয়াসের ফোন দেখে ধরে। ফোন কানে দেওয়ার সাথে সাথে তিয়াসের কণ্ঠ শুনে, শিমুল পুষ্পকে তো লুকিয়ে ওই শাপিনের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, তুই তাড়াতাড়ি আয়। পুষ্পর বিয়ে, এই ভয়টাই সে পাচ্ছিল। তার বুকের গহীনে ভয়ঙ্কর ব্যথা হয়, গলায় আটকে কান্না আসে। জড়ানো গলায় বলে, কিভাবে আসবো, আমাকে আটকে রেখেছে। তিয়াস অবাক হয়ে বলে, বলিস কি? তাহলে কি করব? আমাকে বের করার ব্যবস্থা কর। আচ্ছা দেখি, শুনেছি জোহরের পরেই বিয়ে হয়ে যাবে। শিমুল ফোন কেটে চিৎকার করে তার মাকে ডাকে, মা, মা, দরজা খুলো, মা তোমার পায়ে পড়ি, মা, আমার পুষ্পর বিয়ে হয়ে যাচ্ছে, মা। তখন দরজার ওপাশ থেকে শওকত হালদার গা জ্বালানো হাসি দেয়। কি ব্যাপার, কালকে না বড় বড় কথা বললে? তোমার পুষ্পর তো বিয়ে হয়ে যাচ্ছে, অথচ তুমি রুম থেকেই বেরোতে পারছো না। প্রেমিক হিসেবে তুমি ফেল। শিমুল গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে, দরজা খুলে দে, না হলে আমি কি করব ভাবতে পারবি না। জোহরের পরে খুলবো, বিয়েটা হয়ে যাক। শিমুল মুহূর্তেই কেঁদে দেয়। আব্বা, আপনার পায়ে পড়ি আব্বা, দরজা খুলে দেন, সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। চুপচাপ থাকো, আর সবাই শোনো, এই দরজার সামনে যেন কেউ না আসে। আমার অনুমতি ব্যতীত যে দরজা খুলবে তার অবস্থা হবে ভয়াবহ। শিমুল চেঁচিয়ে বলে, আজকে গালাগালি করলে আমি মাইন্ড করব না,
ইচ্ছে মতো গালি দাও, আমি বিয়ে দিয়ে আসি। শিমুল সত্যি সত্যি তার আব্বাকে সব বিশ্রী গালি দেয়, ঘরের সব ভেঙে চুরমার করে ফেলে, দরজার চেয়ার দিয়ে আঘাত করে দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু কাঠের দরজা ভাঙে না। শিমুল জোরে জোরে কাঁদে, অসহায় হয়ে ফ্লোরে বসে পড়ে। কালকে রাতেই ভুল হয়েছে, পুষ্পের বাচ্চা আমাকে প্রাধান্য দেওয়া ঠিক হয়নি। শিমুলের উচিত ছিল পুষ্পকে নিয়ে চলে যাওয়া। তার বোঝা উচিত ছিল যারা এভাবে মারতে পারে তারা কখনো পুষ্পর কথায় রাজি হবে না। পুষ্পর আবেগকে আগে ভাবা ঠিক হয়নি। যদি চলে যেত তাহলে আজকে এই দিনে বিশ্রীর সময় আসতো না।